মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এটা দিয়ে যে রোগটা হয় সেটাকে আমরা বলি ল্যাপ্রোসি। তো এই যে ল্যাপ্রোসি রোগটা, এটাকে প্রাচীনকালে বা অনেক আগে অ্যানসেন্ট টাইমে কুষ্ঠ রোগ বলা হইতো, কুষ্ঠ। তো অ্যাকচুয়ালি কুষ্ঠ কেন বলা হইতো, মনে করা হইতো যে পার্সনটার এই ল্যাপ্রোসি আছে, ল্যাপ্রোসিতে যেটা হয় স্কিনে বিভিন্ন লেশন হয়। হ্যাঁ, ধরো আমি ধরলাম এই যে একজন পার্সনের বডি, তো বডির ধরো এই জায়গায় একটা লেশন, এই জায়গায় একটা লেশন, এই জায়গায় একটা লেশন, তো এরকম বিভিন্ন স্কিনের লেশন হয়, প্যাচ প্যাচ টাইপের, এবং সেগুলো কিছুটা হাইপোপিগমেন্টেড লেশন থাকে। কি বললাম? হাইপোপিগমেন্টেড, ঠিক আছে, মানে অত কালারফুল না, মানে একটু কম কালারলেস বা মেলানোসাইটকে যদি ইফেক্ট করে, এজন্য সেরকম হয়। মনে রাখো হাইপোপিগমেন্টেড লেশন হয়, এবং মনে করা হয়তো যে ওই লেশনগুলার টাচে যারাই আসবে তাদের ডিজিজ হবে। এই জন্য ল্যাপ্রোসি যাদের হইতো তাদেরকে, মানে এই ডিজিজটা সম্পর্কে তো তখন তো ধারণা ছিল না, তাদেরকে সেপারেট করে রাখা হইতো, সেপারেট করে রাখা হইতো, আলাদা করে রাখা হইতো, এবং মনে করা হইতো এটা খুবই ডেঞ্জারাস একটা রোগ, মানে ঘা হইছে, সো আমি একটু সরাই রাখি, সো অনেক কন্টাজিয়াস একটা ডিজিজ হয়তো, এজন্য হচ্ছে এটাকে কুষ্ঠরোগ বলা হইতো। বাট অ্যাকচুয়ালি প্রকৃত যে বিষয়টা সেটা কিন্তু এটার অপোজিট। ল্যাপ্রোসি বেশি কন্টাজিয়াস কিন্তু না, এরা বেশি কন্টাজিয়াস কিন্তু না। যারা খুবই ক্লোজ কন্ট্যাক্টে থাকে এবং দেখা গেছে অনেক দিন ধরে আছে, ধরো একজন স্বামী আর একজন হচ্ছে তার স্ত্রী, তো স্বামী স্ত্রী যখন একসাথে অনেক দিন ধরে থাকতেছে, আমি ধরলাম স্বামীর ল্যাপ্রোসি আছে, তাহলে 5% ক্ষেত্রে হয়তো বা ওয়াইফেরও ল্যাপ্রোসি হইতে পারে, বাট সেটা খুবই মানে কম চান্স, রাইট? মাত্র 5% ক্ষেত্রে হইতে পারে, এবং সেটা তারা অনেক দিন ধরে যখন একসাথে লিভ করতেছে। সো অনেক কন্টাজিয়াস ডিজিজ না, এবং এই ব্যাকটেরিয়াটা খুবই স্লোলি গ্রো করে, এটা যে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি ব্যাকটেরিয়া দ্বারা হয়। আচ্ছা, এবং এটাকে আমরা হ্যানসেন্স ডিজিজও বলে থাকি, হ্যানসেন্স ডিজিজ বলার কারণ কি, বা এই ব্যাকটেরিয়াটাকে আমরা হ্যানসেন্স ব্যাসিলাইও বলে থাকি। আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়ামগুলো ব্যাসিলাই, রাইট, কিছুটা রড শেপড হয়, এবং এটাকে আমরা হ্যানসেন ব্যাসিলাই বলে থাকি এই কারণ হচ্ছে ডক্টর হ্যানসেন হচ্ছে সর্বপ্রথম এটা মানে একজন পেশেন্টের বায়োপসি স্যাম্পল নিয়ে, মানে টিস্যু কেটে মাইক্রোস্কোপের নিচে যখন এক্সামিনেশন করে দেখে, মানে একটা লেশন থেকে টিস্যু নিয়ে এসে সে যখন মাইক্রোস্কোপের নিচে দেখে, তখন দেখতে পারে সর্বপ্রথম এই ব্যাসিলাইটাকে, এই জন্য এটাকে হ্যানসেন ব্যাসিলাই, এবং এই ডিজিজটাকে হ্যানসেন ডিজিজ কিন্তু মাঝে মধ্যেই বলা হয়ে থাকে। এখন এই ল্যাপ্রোসি নিয়ে আমরা ওভারঅল এই ভিডিওতে জুড়ে আলোচনা তো করবো, তবে আগে আমি বলে আসি এটা কী ম্যানিফেস্টেশন করে। ফার্স্টে বললাম হাইপোপিগমেন্টেড লেশন করবে বডিতে, মানে স্কিনের উপরে স্পেশালি, এবং এরা কি করে, পেরিফেরাল যে নার্ভগুলো থাকে, যেমন ধরো আলনার নার্ভ, পোস্টিরিয়র টিবিয়াল নার্ভ, পপলিটিয়াল নার্ভ, সেরকম বিভিন্ন নার্ভকে এরা থিকেন করে ফেলে, থিকেন মানে কি, একটু মোটা করে ফেলে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখা যায় যে যেই জায়গাটাতে স্কিন লেশন আছে, হাইপোপিগমেন্টেড লেশন, এই জায়গায় লস অফ সেন্সেশন হবে, হ্যাঁ, এই জায়গায় সেন্সেশন লস হয়ে যাবে। সো এটা একটা ফিচার। তা বাদে আরও বেশ কিছু ফিচার আছে যেগুলো আমরা এক এক করে কিন্তু দেখতে থাকবো, হ্যাঁ। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে এই যে লেশনটা হয়, এই জায়গায় কিন্তু কোনো পেইন থাকে না, এগুলো পেইনলেস প্লাস হচ্ছে গিয়ে এগুলোতে কোনো ইচিও থাকে না, মানে চুলকানিও থাকে না, হ্যাঁ, নন ইচি একটা লেশন। তো এই জিনিসগুলো আছে। আর মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি যে ব্যাকটেরিয়াটা, এটা স্ট্রেট বা রড শেপড কিছুটা, বা ব্যাসিলাই, এবং স্ট্রেটলি কার্ভডও হইতে পারে কিছুটা, এবং এরা অ্যাসিড ফাস্ট। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়ামগুলো কি অ্যাসিড ফাস্ট। এবং অ্যাসিড ফাস্ট কেন বলা হয়, কারণ ধরো আমরা ফার্স্টে এই ব্যাকটেরিয়াটাকে আমরা কার্বল ফুসিন ইউজুয়ালি লাল কালারের হয়। সো কার্বল ফুসিন দিয়ে আমি যখন কালার করলাম, তখন এটা লাল কালার নিল, কারণ এদের যে মাইকোলিক অ্যাসিড থাকে এদের সেল ওয়ালে, সেই মাইকোলিক অ্যাসিডটা লাল কালারটা নিয়ে নিল। এবং পরবর্তীতে আমি কী করলাম, আমি হচ্ছে H2SO4 দিলাম। H2SO4 সাধারণত আমি যখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কথা বলি, তখন 20% H2SO4 দিই, এবং 20% H2SO4 দিয়ে আমি যখন এটাকে ডিকালারাইজ করতে চাই, তখন দেখি যে আমি হচ্ছে এই মাইক্রোব্যাকটেরিয়ামটাকে টিউবারকুলোসিস যেটা, ওইটাকে ডিকালারাইজ করতে পারি না, যেহেতু এরা অ্যাসিড দ্বারা ডিকালারাইজ হইল না, অ্যাসিড এর প্রতি অবাধ্য, তাই এটাকে আমরা বলি এরা অ্যাসিড ফাস্ট মানে অবাধ্য টাইপের, হ্যাঁ। তো এরা হচ্ছে অ্যাসিড ফাস্ট, এটা একটা বিষয় গেল। আর যেটা হয় যে আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, যেটা এই ল্যাপ্রিটা ক্ষেত্রে আমরা হচ্ছে ডিকালারাইজার হিসেবে 5% H2SO4 ইউজ করি, এবং সেটাতেও এরা অবাধ্য হয়, এরা ডিকালারাইজ হয় না। তো এই জিনিসটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এবং এরা হচ্ছে লেস অ্যাসিড ফাস্ট, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের থেকে একটু লেস অ্যাসিড ফাস্ট, এই জন্য আমরা 5% H2SO4 কিন্তু ইউজ করি। এবং এরা কিন্তু কোনো আর্টিফিশিয়াল মিডিয়াতে কালচার করা যাবে না, সেল কালচারও এদের কালচার করতে পারবো না। এমটিবির কথা বলছিলাম, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওইখানে কিন্তু আমরা লোয়েনস্টেন জ্যানসেন একটা মিডিয়ার কথা বলছিলাম, এবং আমরা ওই মিডিয়াতে কালচার করছিলাম। তো এই জিনিসটা হয়েছিল, বাট এটার ক্ষেত্রে আমরা এটাতে নর্মালি কোনো কালচার মিডিয়াতে কালচার করতে পারি না, এবং কালচারে যদিও গ্রো করতে পারি না, কিন্তু আমরা এদেরকে কিন্তু মাউস ফুটপ্যাড বলতে বোঝানো হয়েছে আমাদের যে আমাদের মাউস না, মানে যে মাউসগুলো থাকে, তো ইঁদুরের যে ফুট থাকে, পা থাকে, সেই ফুটের নিচের যে পার্টটা বা আন্ডার সারফেস যেটা,
ওই আন্ডার সারফেসটা এখানে ইউজ করা যাইতে পারে, সেখানে সেটা মানে গ্রো করতে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রিকে। কারণ এটার পিছনে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই আন্ডার সারফেসটা একটু কুলার থাকে, কুলার বা ঠান্ডা এনভায়রনমেন্ট। মনে রাখবে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি একটু কুলার পরিবেশে ভালো সার্ভাইভ করে, এবং এই জন্য কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এদেরকে ভালো গ্রোথ হয়। হ্যাঁ, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই জিনিসটি ইম্পর্টেন্ট, কারণ আমরা নর্মালি গ্রো করি বা কালচার মিডিয়াতেও যদি গ্রো করি আমরা 37-এ করি, কারণ এই টেম্পারেচারে বেশিরভাগ ব্যাকটেরিয়া ভালো গ্রো করে। কিন্তু এরা কিন্তু একটু কুলার টেম্পারেচারে ভালো গ্রো করে, এবং বডির কুলার জায়গাগুলোতে এরা বেশি ইনফেকশন কিন্তু করে। এটা তোমরা দেখতে পারবা হাতে, পায়ে, এই সকল জায়গায় লেশনগুলো বেশি করে। আচ্ছা, এটাতে করতে পারি, বা হচ্ছে গিয়ে এটা আমরা ইউজ করতে পারি গ্রো করার জন্য। অথবা আর্মাডিলো হচ্ছে একটা প্রাণী, হ্যাঁ, একটা ম্যামাল, যেটা হচ্ছে তোমরা গুগলে সার্চ দিয়ে ছবি দেখে নিবে, এটা একটা প্রাণী, এটাতেও আমরা গ্রো করতে পারি। এবং মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি যেটা, এটা কিন্তু অব্লিগেটলি ইন্টারসেলুলার। হ্যাঁ, অব্লিগেটলি ইন্টারসেলুলার বলতে এরা আমরা জানছিলাম যে আমাদের যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেটা কিন্তু সেলের ভিতরে ভালো বাঁচতে পারে, এরা ইন্টারসেলুলার একটা ব্যাকটেরিয়া, এরা বাহিরে বা সয়েলে বা এনভায়রনমেন্টে থাকে না। কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরা একেবারে হিউম্যান বডিতে একটা সেলে বা যার মধ্যে আছে, যে হোস্টের মধ্যে, তার সেলেই লাগবে এদের সার্ভাইভ করতে হলে। সেটা মোটামুটিভাবে অব্লিগেট ইন্টারসেলুলার বলা যায়, যে সেল লাগবেই। ভাইরাসও যেমন অব্লিগেট ইন্টারসেলুলার। এবং হিউম্যানই ন্যাচারাল হোস্ট, এরা স্টিক ট্যারফ, মানে এদেরও অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে। এমটিবির ক্ষেত্রেও কিন্তু সেম ছিল, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসও অক্সিজেন লাগবে, এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ভালো গ্রো করতে পারে। এই জন্য কিন্তু এরা স্কিন, সুপারফিশিয়াল নার্ভস এগুলাতে ভালো গ্রো করতে পারে, এবং এই জায়গায় ভালো ম্যানিফেস্টেশন প্রকাশ করতে পারে। এবং এরা স্লোয়েস্ট গ্রোয়িং হিউম্যান ব্যাকটেরিয়া, সব থেকে স্লো গ্রোয়িংয়ের মধ্যে এটা আমরা বলতে পারি, কারণ এদের ডাবল হইতে, 1 থেকে 2টা হইতে কিন্তু মানে ধরো 14 দিনের মতো সময় লাগতে পারে, 1 থেকে 2টা ব্যাকটেরিয়া হবে এতে। এবং আমরা জানি যে হচ্ছে এমটিবি যেটা, সেটারও 15-16 ঘন্টার মতো লাগতে পারে, 14-15-16 ঘন্টার মতো 1 থেকে 2টা হইতে পারে, এটা 14 দিনের মতো সময় লাগে, এত বেশি স্লোলি এরা গ্রো করে। এবং দেখা যায় যে অ্যান্টিবায়োটিক যে থেরাপি, সেটা এই জন্য লং টাইম ধরে দিতে হবে, ইভেন সিভারাল ইয়ার্স, তার মানে বুঝতেই পারতেছো। এবং দেখা যায় যে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি দ্বারাই তো এটা হয়। এবং কাদের দ্বারা ইনফেকশনটা ছড়াবে, যারা মানে ল্যাপ্রোমেটাস, মনে রাখবা যে এদের বিভিন্ন টাইপ আছে, এই মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি দ্বারা যে ল্যাপ্রোসি হয়, সেই ল্যাপ্রোসির বিভিন্ন টাইপ আছে, ল্যাপ্রোমেটাস টাইপ আছে, টিউবারকুলার টাইপ আছে, আমরা সেগুলো নিয়ে পড়বো। তবে ল্যাপ্রোমেটাস টাইপ যদি বলি, যে ল্যাপ্রোমেটাস টাইপের যারা আনট্রিটেড কেস, যাদের ট্রিটমেন্ট নেওয়া হয় নাই, তাদের বডিতে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো থেকে গেছে, সো এইটা কিন্তু সোর্স হিসেবে কাজ করবে। এবং এরা রেসপিরেটরি ট্র্যাক্ট রুটে ঢোকে, এটাই সব থেকে প্রিন্সিপাল রুট, এটা মনে রাখবা। এবং স্কিনের মাধ্যমে বা কারো একটা স্কিন লেশন আছে, ওইখান থেকে আরেকজনের বডিতে ছড়াবে, এটা খুবই কম কিন্তু হয়, ঠিক আছে। কারণ এরা যেহেতু মুভেবল না, এরা মুভ করতে পারে না, এদের ওরকম নোটেবল কোনো মানে ফ্লাজেলা বা ওরকম কিছু তো থাকে না, এজন্য এরা কিন্তু ওইভাবে পেনিটেটও করতে পারে না, এবং আলটিমেটলি স্কিন টু স্কিন বা কোনো কাট উন্ড ক্রাকের মাধ্যমে বডিতে ঢোকায়, এটা খুবই কম চান্স। হ্যাঁ, সো ওভারঅল কথা, এরা মেনলি রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমেই ঢোকায়, রেসপিরেটরি ড্রপলেট বা এগুলোর মাধ্যমে, রেসপিরেটরি রুট অফ এন্ট্রি। এবং এদের যে নেজাল, মানে একজন পার্সন যে ইনফেক্টেড, তার যে নেজাল ডিসচার্জ, সেটা তার থেকে কিন্তু মানে 8 × 10⁸, মানে এতগুলা ব্যাসিলাই কিন্তু ওয়ান নোজ ব্লো বা একবার জাস্ট নেজাল ব্লোতে বা নোজ থেকে বেরোইতে পারে। সো ইমাজিন করো যে কত ব্যাকটেরিয়া বেরোইতে পারে। হ্যাঁ, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং দেখা যায় যে এই যে আলসার যেটা থাকে, অর্থাৎ স্কিনে যে লেশনটা হয়, সেটা থেকে কিন্তু কখনোই ল্যাপ্রোসি ব্যাসিলাই বের হয় না। তো ব্যাপারটা এরকমই, যে রেসপিরেটরি রুটেই মেইনলি হচ্ছে বের হইলেও দেখা যায় যে মানে খুবই মাইনিউট অ্যামাউন্টে কিন্তু বের হইতে পারে, এটা মানে খুবই রেয়ার। আর হোস্ট ফ্যাক্টরের মধ্যে যদি বলি যে হাইলি ইনফেক্টিভ, এটা কিন্তু খুব ইনফেক্টিভ, বাট দেখা যায় যে প্যাথোজেনিসিটি ওটা লো থাকে, এবং ক্লোজলি কানেক্টেড যারা থাকে তাদের ক্ষেত্রে হইতে পারে। যেমন হচ্ছে ধরো এই যে যারা 5% ক্ষেত্রে স্পাউস বা হাজব্যান্ড স্বামী যারা অনেক দিন ধরে একসাথে বসবাস করতেছে, তাদের মধ্যে হতে পারে, ওইটা ওই রেসপিরেটরি যে সিক্রেশন ওটার মাধ্যমেই মেইনলি হবে, এটাই আর কি। এবং এক্ষেত্রে ইন্টিমেট এবং প্রোলংড কন্ট্যাক্ট দরকার হবে, এবং এটা হাইলি কমিউনিকেবল কিন্তু না। যেমন আগে এই ভুল ধারণাটা ছিল, আগে চিন্তা করা হয়তো এটা হাইলি কমিউনিকেবল, কিন্তু এটা আসলে হাইলি কমিউনিকেবল না। এটাকে এই জন্য আগের ধারণা অনুযায়ী এটাকে কুষ্ঠরোগ বলা হতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কুষ্ঠরোগ না। এবং এটা মেইনলি মানে চাইল্ডহুড এ যদি কারো কন্ট্যাক্ট হয়, তাহলে তখন মানে সেই টাইমে হওয়ার চান্স কিন্তু বেশি, এবং তাহলে ল্যাপ্রোসি এই সব সেক্সকে এফেক্ট করতে পারে, এবং এরা লং পিরিয়ড অফ ইনকিউবেশন পিরিয়ড থাকে, এবং মোস্ট অফেন বা বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 5 বছরের ইনকিউবেশন পিরিয়ড থাকে, এর থেকে অনেক বেশি কিন্তু হইতে পারে। এবং যেটা ম্যান টু ম্যান ট্রান্সমিটেড হয়, এবং এটা কিন্তু আনট্রিটেড পার্সন থেকে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে অন্য একটা পার্সন ট্রান্সমিটেড হবে। এবং দেখা যায় যে মেজরিটি পার্সনকে এরা এফেক্ট করবে না, কারণ ওই পার্সনটা ইমিউন থাকে, ওই পার্সনটা ইমিউনিটি বডিতে ডেভেলপ থাকে, সেল মিডিয়েটেড ইমিউনিটি। বাট
স্মল পপুলেশনই শুধু ডিজিজটা কিন্তু হবে। সো এটা অনেক মানুষের হবে, এরকম কোনো ডিজিজ এটা না। এটা একটা কোনিক গ্রানুলোমাটাস ডিজিজ, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি দ্বারা হয় এবং এটা কুলার পার্টস অফ দ্য বডিকে এফেক্ট করে। এরা কিন্তু বাট যে কোনো পার্ট, টিস্যু বা অর্গানকে এরা এফেক্ট করতে মানে এদের সামর্থ্য আছে, এবং এরা কিন্তু অনেক ডিফর্মিটি করতে পারে। আমরা ডিফর্মিটি পড়বো যে কী কী ডিফর্মিটি এরা করতে পারে। এদের ডিফর্মিটি করার ক্যাপাসিটি কিন্তু আছে। বনি ডিফর্মিটি করতে পারে, তারপর হচ্ছে ফিগারমেন্টস করতে পারে। সো এখন আমরা একটু ক্লাসিফাই করবো। WHO এর একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আছে ল্যাপ্রোসির, যেটাতে এরা মিলে দুই ভাগে ভাগ করে। একটাকে বলে পসিব্যাসিলারি ল্যাপ্রোসি, আর একটা হচ্ছে মাল্টিব্যাসিলারি ল্যাপ্রোসি বা PBMB। মনে রাখবা, পসিব্যাসিলারি বলতে এখানে বোঝানো হয়েছে যে এখানে স্কিনে, ধরো একজন পার্সন তার স্কিনে বডিতে এরকম তো লেশন থাকলো এক জায়গায়, এই যে এরকম একটা আলসার লেশন বা একটা স্কিনের লেশন, হাইপোপিগমেন্টেড লেশন এক জায়গায় থাকলো, দুই জায়গায় থাকলো। তো এরকম 1 থেকে 5টা লেশন যদি থাকে, তাহলে আমি বলি যে তার পসিব্যাসিলারি লেপ্রোসি হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায়, আমি যদি স্কিন টেস্ট করি, স্কিন স্মেয়ার নেই, ওইখান থেকে ধরো স্কিন টিস্যু নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো, তো তখন দেখা যায় যে ব্যাকটেরিয়া আমরা দেখতে পারি না, বা ভালো করে ব্যাকটেরিয়া আমি কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবো না। কারণ এই সময় বডিতে ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং থাকে এবং ব্যাকটেরিয়া খুবই কম প্রেজেন্ট থাকে, এটাকে ওইভাবে অবজার্ভ করা যায় না। আর মাল্টিব্যাসিলারি ল্যাপ্রোসি মানে এখানে লেশন 6 বা তার বেশি থাকবে বডিতে, স্কিনের উপরে। তো এখানে আমরা ব্যাকটেরিয়া যদি ডিটেক্ট করতে চাই স্কিন স্মেয়ার তৈরি করে গ্লাস স্লাইডে, তখন আমরা পজিটিভ পাবো, এখানে ব্যাকটেরিয়া পাবো, কারণ এখানে বেশি ব্যাকটেরিয়া থাকে এবং ইমিউন সিস্টেমটা একটু দুর্বল থাকে, সেল মিডিয়েটেড ইমিউনিটিটা। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবং এই ক্লাসিফিকেশনটা মানে কিন্তু বোঝায় যে যদি ব্যাকটেরিয়াল লোড হায়ার থাকে, তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, বা যদি মাল্টিব্যাসিলারি কেস হয় তাহলে তাকে মাল্টি ড্রাগ থেরাপি বা MDT লঙ্গার ডিউরেশনের জন্য দেওয়া শুরু করতে হবে। এবং এখন আরেকটা ক্লাসিফিকেশনে আসো, এই ক্লাসিফিকেশনটা আমাদের জানা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি। এটাই সব থেকে সিভিয়ার বা একটা মানে কি বলে যে ডেঞ্জারাস ফর্ম। এটাতে দেখা যায় যে মানে বডির যে ইমিউনিটি থাকে সেটা ব্যাকটেরিয়া এগেনস্টে এফেক্টিভলি ফাইট করতে পারে না, ইমিউনিটি লো হয়, এবং সিমটমসে আমরা মেনি স্কিন লেশনস দেখতে পারবো, এবং মিউকাস মেমব্রেনেও ইনভলভমেন্ট এখানে থাকবে, এবং নার্ভ ড্যামেজ কিন্তু হয় বাট একটু লেট হয়, এবং ব্যাকটেরিয়া লোড অনেক বেশি হাই থাকে, মাল্টিব্যাসিলারি কেস থাকে, এবং ল্যাপ্রোমিন স্কিন টেস্ট আছে একটা, মনে রাখবে আমরা যেমন টিউবারকুলোসিসের ক্ষেত্রে টিউবারকুলিন টেস্ট করছি বা মন্টক্স টেস্ট যেটা করছিলাম, তো ওই টেস্টের মতো এখানেও ল্যাপ্রোমিন টেস্ট আছে একটা। তো এখানে কিন্তু ল্যাপ্রোমিন টেস্টে কিন্তু টেস্ট নেগেটিভ আসবে, কিন্তু বিষয়টা হলো যে টেস্ট নেগেটিভ আসলো, কিন্তু বিষয়টা হলো পার্সেন্টের কিন্তু একটা ডেঞ্জারাস লেপ্রোসি আছে, ব্যাপারটা এরকম আর কি। এবং ইনফেক্টিভিটির কথা যদি বলি, তো ইনফেক্টিভিটি দেখা যায় হাই থাকে, এবং প্রগনোসিস পোর থাকে। মানে ধরো প্রগনোসিস বলতে ট্রিটমেন্ট দেওয়ার পরে পার্সনটা খুব ভালো করে সেরে উঠতে পারছে এরকম না, কারণ ইমিউন রেসপন্স অনেক দুর্বল থাকে। এবং বডি কী করে, বডি হচ্ছে ইন্টারফেরন বিটা, এটা প্রোডাকশন করতে পারে, যেটা ইমিউন রেসপন্সকে কিন্তু কমাই দেয়। হ্যাঁ, যেটা ইমিউন রেসপন্স মানে ইনফেকশনকে ফাইট করতে যে ইমিউন রেসপন্সটা দরকার, যেটাকে আরও কমাই দেয়। আচ্ছা, এটা একটি ইম্পর্টেন্ট কথা। তারপর টিউবারকুলার লেপ্রোসি, এটা মাইল্ড একটা ফর্ম। এটা হচ্ছে বডি এই ক্ষেত্রে ব্যাকটেরিয়া এগেন্স্টে ভালো ফাইট করতে পারে, এবং স্কিন লেশন থাকে ফিউ, বেশি না, এবং অ্যাসিমটোমেটিক থাকে, এবং দেখা যায় নার্ভ ড্যামেজ আর্লি হইতে পারে, ওইটাতে লেট হয়েছিল লেপ্রোমেটাসে। এবং নার্ভ ড্যামেজ হইলে কী হবে, নামনেস হবে, ওই জায়গায় সেন্সেশন কমে যাবে। ব্যাকটেরিয়া লোড লো থাকে, পসিব্যাসিলির কেস থাকে, ল্যাপ্রোমিন টেস্টের ক্ষেত্রে পজিটিভ হয়, এবং যেহেতু স্ট্রং ইমিউন রিয়াকশন হয় ব্যাকটেরিয়া এগেনস্টে, এই জন্য ল্যাপ্রোমিন টেস্ট হচ্ছে এখানে পজিটিভ। বাট ওইখানে মানে ফার্স্ট কেসে যেটা দেখছিলাম ল্যাপ্রোমেটাস, ওইখানে কিন্তু যেহেতু ইমিউন রেসপন্স উইক থাকে, তাই ল্যাপ্রোমিন টেস্ট কিন্তু নেগেটিভ হয়। আচ্ছা, এই জিনিসটা গেল। এবং আসো যে ইনফেক্টিভিটি এখানে লো থাকে, আদার পার্সনে তেমন একটা স্প্রেড করে না, প্রগনোসিস এখানে ভালো থাকে, ওইখানে ল্যাপ্রোমেটাসটা যেহেতু ডেঞ্জারাস, ওইখানে বেশি খারাপ থাকবে। প্রগনোসিস মানে হচ্ছে ট্রিটমেন্টের পরে কেমন রেসপন্স করতেছে। এবং এটা মিক্স ফর্ম, অর্থাৎ এখানে ল্যাপ্রোমেটাস টিউবারকুলার দুটারই ফর্ম থাকে, এবং এটা কিন্তু সিভিয়ার ফর্মে মানে বা মাইল্ড ফর্মে এইগুলাতে শিফট হইতে পারে, ট্রিটমেন্ট এবং ইমিউনিটির উপর ডিপেন্ড করে। এবং ইনডিটারমিনেট একটা ফর্ম আছে, এটা বলতে বোঝানো হয়েছে যে আর্লি স্টেজে মানে কোনো ল্যাপ্রোমেটাস বা টিউবারকুলার লেপ্রোসি এগুলার কোনো ক্লিয়ার ফিচার্স পাওয়া যায় না, এবং আউটকাম হচ্ছে হিল হয়ে যাইতে পারে নিজেই, বা অন্য একটা স্টেজে বা অন্য একটা টাইপের আবার শিফট করতে পারে। আর পিওর নিউরাইটিক যে লেপ্রোসি, এটা বলতে বুঝাইছে এটা শুধু নার্ভকেই এফেক্ট করে, কোনো স্কিন লেশন এখানে করে না, এবং ব্যাকটেরিয়াকে আমরা ডিটেক্ট করতে পারি না, ব্যাকটেরিওলজিক্যালি আমরা নেগেটিভ রেজাল্ট পাই। বাট এখানে নার্ভকে ড্যামেজ করে, এরা হচ্ছে শুধু যেহেতু নার্ভকে ড্যামেজ করে, তাই পিওর নিউরাইটিক লেপ্রোসি আমরা বলতেছি। এবং লেপ্রোমেটাস লেপ্রোসি যেটা, এখানে দেখা যায় যে সেল মিডিয়েটেড ইমিউনিটি রেসপন্স টু মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিক। মনে রাখবা এগুলাতে কী হয় যে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের বিষয়টা, বা সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটা সেল মিডিয়েটেড ইমিউনিটি মেনলি এই মাইক্রোব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। তো সেল মিডিয়েটেড ইমিউনিটি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিক এগেনস্টে খুবই উইক থাকে, ডিফেক্টিভ থাকে, ইমিউনিটি দুর্বল থাকে। ঠিক আছে, এজন্য কিন্তু অ্যান্টিবডি কিন্তু তৈরি হইলেও কিন্তু তারা হেল্প করতে পারে না। এবং টিউবারকুলার লেপ্রোসি যেটা,
এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটি রেসপন্স অনেক স্ট্রং হয় এবং ইনফেকশনকে ভালো করে কন্ট্রোল করতে পারে। এখন আরেকটা টার্ম আমরা এখানে একটু পড়বো যে সাইন্স অফ অ্যাক্টিভিটি বলতে কী বোঝায়। মানে লেপ্রোসিতে আমরা কিছু সাইন্স দেখতে পারি, এই সাইন্সগুলো যদি থাকে তাহলে এটা বোঝায় যে ডিজিজটা অনেক বেশি প্রোগ্রেস করতেছে বা খারাপ হইতেছে অবস্থাগুলো, ঠিক আছে। যেমন ধরো নিউ লেশন অ্যাপেয়ার করছে, ঠিক আছে, অর্থাৎ মানে ডিজিজ যদি এমন হয় যে নিউ লেশন অ্যাপেয়ার করতেছে, মানে প্রিভিয়াসলি ধরো 2টা প্যাচ ছিল, 2টা লেশন ছিল, এখন আরও একটা অ্যাপেয়ার করলো, তার মানে এটা ইন্ডিকেট করে যে ডিজিজের অবস্থা খারাপ হইতেছে। তারপরে ধরো মানে নাম্বার অথবা সাইজ দুইটাই ইনক্রিজ করছে, মানে আগে যে সাইজটা ছিল লেশনের সেটার থেকে এখন বেড়ে গেছে, বা নিউ নার্ভ ইনভলভমেন্ট হয়েছে, ঠিক আছে। এটা বলতে বুঝাইছে যে নিউ আগে হয়তো বা একটা জায়গায় সেন্সেশন লস ছিল, এখন আরও জায়গায় সেন্সেশন লস হয়েছে, আরও নার্ভকে ইনভলভ করছে, আনএফেক্টেড যে নার্ভগুলো ছিল সেগুলোকে ইনভলভ করছে। অথবা দেখা গেছে যে নার্ভ ড্যামেজ যখন করতেছে তখন মোর মাসেল লস অফ ফাংশন হবে, যেমন ধরো আই বন্ধ করা, তারপরে ফুট কে ড্রপ করা, বা ক্ল হ্যান্ড ড্রপ ফুট, এরকম বেশ কিছু কন্ডিশন কিন্তু পাওয়া যাবে। এবং দেখা যায় যে স্কিন লেশনগুলো রেড হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, রেইজড হয়ে উঁচা হয়ে যাচ্ছে, এবং এগুলো কিন্তু এখানে আরও বেশি খারাপ কন্ডিশনকে ইন্ডিকেট করে, এবং নার্ভ টেন্ডার হয়ে যাচ্ছে, মানে নার্ভ তো এফেক্ট হচ্ছে, তো এফেক্টেড নার্ভে আবার পেইন হচ্ছে বা টেন্ডারনেস হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু আবার একটু মানে অ্যালার্মিং একটা সাইন, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। এবং ল্যাপ্রোসিতে আসলে কী কী হয় সেটা এখানে বলছে যে হাইপোপিগমেন্টেড লেশন থাকবে, লাইট কালার লেশন, এবং এটা মেনলি যেহেতু মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি মেলানোসাইটকে বা যেটা পিগমেন্ট প্রোডাকশন করে সেটাকে এফেক্ট করে, বা ব্লাড সাপ্লাইকে এফেক্ট করে এই জন্য, এবং এটা নন ইচি থাকে, পেইনলেস থাকে, এবং ড্রাই স্কিন হয়, যেহেতু এখানে যে সকল জায়গায় এফেক্ট করে ওই জায়গায় ঘাম হয় না, তো ঘাম হয় না যেহেতু ওই জায়গায় ড্রাই হয়ে যায়, স্কেলি হয়ে যায়, শুকনা, এবং সোয়েট গ্ল্যান্ড বা মানে সোয়েট প্রোডাকশনকে এরা ইনহ্যাবিট করে, সোয়েট গ্ল্যান্ডকে ইন্টারাপশন করে, এবং পেরিফেরাল যে নার্ভগুলো থাকে ওইগুলো থিকেনিং হয়ে যায়, এফেক্টেড যে এরিয়া ওই জায়গায় যে নার্ভগুলো সাপ্লাই করে ওই নার্ভগুলোই মেনলি থিকেন্ড হয় বা সোলেন হয়, এবং এটা হচ্ছে এত মোটা হয়ে যায় যে আমি যদি পালপেট করি তাহলে নার্ভগুলোকে ফিল করতে পারি, যেমন আলনার নার্ভ এলবোকে এফেক্ট করলে, কারণ এলবোতে ওই যে আলনার নার্ভ সাপ্লাই দেয়, তারপরে নিকে যদি এফেক্ট করে এই লেপ্রোসি তাহলে ল্যাটারাল পপ্লিটিয়াল নার্ভ, অ্যাঙ্কেলকে এফেক্ট করলে পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ, তারপর নেককে এফেক্ট করলে গ্রেটার অলিকুলার নার্ভ, এগুলো কিন্তু থিকেন্ড হইতে পারে। এবং স্কিন অ্যানেস্থেসিয়া হবে, অর্থাৎ স্কিনের লস অফ সেন্সেশন হবে, স্কিন এর যে জায়গায় হচ্ছে লেশনটা হয়েছে ওই জায়গায়, হ্যাঁ, এবং দেখা যায় যে টাচ, পেইন, টেম্পারেচার, এই সকল সেন্সেশন ওই জায়গাটা লস হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু জানবো। এবং এরপরে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই ইন স্লিট স্কিন স্মেয়ার। স্লিট স্কিন স্মেয়ার কি, এটা একটু আমাদের বুঝতে হবে যে আমরা একটা স্মেয়ার বা একটা স্যাম্পল আমি নিলাম, ধরো এই যে পার্সনের এই জায়গায় স্কিনের এই জায়গায় একটা লেশন আছে, এই গোলটা হচ্ছে লেশন বা একটা আলসার টাইপের, তো এই লেশন থেকে আমি কী করবো, এই লেশনের যে এইজ আছে এরকম এইজ থেকে আমি একটা স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে আমি সেটা মাইক্রোস্কোপের নিচে ধরো একটা স্মেয়ার তৈরি করলাম, মানে ওই স্যাম্পলটা নিয়ে আমি ওই জায়গার ব্যাকটেরিয়া এভাবে ছড়াই দিলাম, বা স্মেয়ার প্রিপারেশন করলাম। সো স্মেয়ার প্রিপারেশন করে আমরা হচ্ছে যে সকল জায়গায় এফেক্টেড আছে, যেমন ধরো ইয়ারলোব, এলবো, নি, এগুলো এফেক্টেড থাকতে পারে, ওই জায়গা থেকে আমি নিছি। তো নেওয়ার পর আমি যখন এক্সামিনেশন করবো তখন যদি আমি এক্সামিনেশন করে ফার্স্ট অফ অল ওইটাকে জিল নিলসেল স্টেইন করে পরবর্তীতে আমি স্লিট স্মেয়ারটা তৈরি করি, মানে জিল নিলসেল স্টেইন করে স্টেইন থেকে আমি হচ্ছে গিয়ে মানে এখানে মানে স্টেইন করে আমি এখানে এটাকে মাইক্রোস্কোপের নিচে এক্সামিনেশন করব, তাহলে আমি এখানে মাল্টিব্যাসিলারি লেপ্রোসি কিন্তু অবজার্ভ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ফেশিয়াল কী কী ডিফর্মিটিস হইতে পারে কমপ্লিকেশন হিসেবে। মনে রাখবা যে একটা কোশ্চেন মাঝে মধ্যে অনেকেই করে, একটা জেনারেল কোশ্চেনের মতো, যে বলতো লায়ন ফেস পাওয়া যায় কোন ডিজিজে, মাথায় সাথে সাথে আসতে হবে লায়ন ফেস মানে ল্যাপ্রোসিতে পাওয়া যায়, ঠিক আছে। কারণ এটাকে আমরা লিওনাইন ফেস বলতে পারি, কারণ এক্ষেত্রে দেখা যায় স্কিনে মানে বিভিন্ন নোডুলস তৈরি হয়, নোডুলস মানে স্কিনের মধ্যে নোডুলস থাকতেছে, এবং যেটা একটা লায়ন অ্যাপিয়ারেন্স দেয়, লায়নের ফেসের মতো। এবং স্যাগিং ফেস বলতে বোঝাইছে যে মাসেলের টোনটা নষ্ট হয়ে যায়, ফেসিয়াল মাসেলের স্পেশালি, এবং ফেসিয়াল নার্ভগুলো, এবং মনে হচ্ছে ঝুলে পড়তেছে, এবং আইব্রু বা আইল্যাশগুলো এগুলো লস হইতে থাকে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং স্যাডেল নোজ বলতে ধরো এই যে নর্মালি আমি ধরলাম এই যে একজনের নাক, তো এই নাকের এই জায়গায় ডিপ্রেশন হয়ে ভিতরে ঢুকে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে, তো নাকের এই জায়গায় দেখো একটু ডিপ্রেশন হয়ে গেছে। সো এই যে ডিপ্রেশনটা হয়ে গেল, থাকার কথা স্ট্রেইট, বাট এইভাবে ডিপ্রেশন হয়ে গেছে, সো এটাকে আমি বলতেছি স্যাডেল নোজ, কলাপস অফ নেজাল ব্রিজ। কর্নিয়াল অপাসিটি হইতে পারে, ঘোলা হয়ে যেতে পারে কর্নিয়া, সেখানে আলসার হইতে পারে। এবং হ্যান্ডে কী হইতে পারে, ক্ল হ্যান্ড হইতে পারে। ক্ল হ্যান্ড আমরা জানি মিডিয়ান নার্ভ বা আলনার নার্ভ, এগুলোতে যদি ইঞ্জুরি হয় ফলে ফিঙ্গারগুলো হচ্ছে কার্লড হয়ে যায়, এরকম তোমরা অ্যানাটমিতে পড়ছো। রিস্ট ড্রপ হইতে পারে, রিস্টের ড্রপ হয়ে যায়, রিস্ট যে জয়েন্ট আছে ওইটা উই বরাবর দেখা যায় যে ড্রপ হয়ে যায় রেডিয়াল নার্ভের কারণে, মেনলি রেডিয়াল নার্ভের ড্যামেজের কারণে। এবং এখানে মেনলি নার্ভগুলো, পেরিফেরাল নার্ভগুলো যেহেতু ড্যামেজ হচ্ছে, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, সেই কারণে এরকম কন্ডিশন কিন্তু দেখা দিবে। যে এবং ফিঙ্গার কিন্তু লস্ট হইতে পারে রিপিটেড ইঞ্জুরি বা ইনফেকশনের কারণে, বা নেক্রোসিসের কারণে, এখানে কিন্তু টিস্যু নেক্রোসিসও হয়, ফলে ডিজিট দেখা গেছে একটা আঙুল লস্ট হয়ে গেছে।
আচ্ছা, ফুড ডিফর্মিটিসের মধ্যে ফুড ড্রপ হইতে পারে, ক্লয়িং অফ টোস, ইনভার্সন অফ ফুড, প্লান্টার আলসার্স, এগুলো কিন্তু হইতে পারে। এগুলো জাস্ট একটু জানবা। এখন আসলে যে এই ডিফর্মিটিগুলো কেন হয়, কারণ নার্ভের ড্যামেজ হয়, পেরিফেরাল নার্ভগুলোকে যেহেতু এফেক্ট করে, এবং ওই নার্ভগুলো আবার কী করে, বিভিন্ন মাসেলকে সাপ্লাই করে, ওই জায়গায় সেন্সেশন থেকে শুরু করে কন্ট্রোল সব কিছুতে কন্ট্রিবিউট করে। এবং রিপিটেড ইঞ্জুরি যদি হয় এবং সেকেন্ডারি এবার ইনফেকশন হয়েছে, নেক্রোসিস হয়েছে, সেরকম বিভিন্ন কন্ডিশন কিন্তু এর কারণে মেইনলি এই ড্যামেজগুলো হয়। এখন দেখো আমরা সব এইগুলা নিয়ে কথা বলে আসছি। এখন টিউবারকুলার লেপ্রোসিস আর ল্যাপ্টোমেটাসিসের মধ্যে যদি পার্থক্য করতে বলে, তাহলে তো আমরা করতে পারবো, যেখানে ফিউ লেশন থাকে, এখানে অনেক লেশন থাকে, স্পেশালি 6টা বা তার বেশি থাকে, এবং এখানে লিটল টিস্যু, অত বেশি টিস্যু ডিস্ট্রাকশন হয় না, এটা অনেক টিস্যু ডিস্ট্রাকশন হয়, কারণ এটা সিভিয়ার, আর এটা তো মাইল্ড। টিউবারকুলারটা হচ্ছে মাইল্ড, ঠিক আছে, এবং এটা পসিবেসিলি, এটা মাল্টিবেসিলারি কেস মেনলি। এবং দেখা যায় যে ট্রান্সমিটিং লেপ্রোসির চান্স এটাতেই বেশি থাকে। লেপ্রোমিন টেস্ট এখানে পজিটিভ থাকবে টিউবারকুলারে, কারণ এখানে ইমিউনিটি অনেক স্ট্রং থাকে, কিন্তু এখানে নেগেটিভ থাকবে কারণ ইমিউনিটি দুর্বল থাকে। কারণ লেপ্রোমিন টেস্টে আমরা হচ্ছে যখন একটা অ্যান্টিজেন বডিতে ইন্ট্রোডিউস করি, তখন ওই জায়গায় ইনডিউরেশনটা আমরা দেখি, ইনডিউরেশনটা। তো আমরা হচ্ছে যখন মানে ইমিউনিটি অনেক স্ট্রং থাকবে, তখন ইনডিউরেশনটা খুব ভালো দেখা যাবে, কারণ বডি ভালো ইমিউন রেসপন্স তৈরি করছে, সেটা বোঝা যাবে। তো পসিবেসিলি, মাল্টিবেসিলি, এটা বলতে কী বোঝায় সেটা এখানে আছে, এটা দেখো পসিবেসিলির ক্ষেত্রে আমরা ড্যাপসন কী ওষুধ ইউজ করতে পারি, ড্যাপসন, রিফাম্পিসিন। আর মাল্টিবেসিলির ক্ষেত্রে ড্যাপসন, রিফাম্পিসিন, তারপরে ক্লোফাজিমিন, এরকম ওষুধ ইউজ করতে পারি। এবং ফলো আপ হচ্ছে 2 ইয়ার পর্যন্ত ফলো আপ করা যেতে পারে, এটা হচ্ছে 5 ইয়ার পর্যন্ত ফলো আপ করতে হবে, কারণ যেহেতু মাল্টিবেসিলারি এখানে কেসটা একটু সিভিয়ার। কী লেশন থাকে সেই জিনিসগুলো আমি অলরেডি বলে আসছি, এবং এই জিনিসগুলো কিন্তু যে এই জিনিসগুলো আমি বলে আসছি। আচ্ছা, মানে এটাকে আমরা বলেছি সায়েন্স অফ অ্যাক্টিভিটি। সায়েন্স অফ অ্যাক্টিভিটি মানে হচ্ছে এই সায়েন্সগুলো যদি থাকে, তার মানে ডিজিজটা আরও প্রোগ্রেস করতেছে, সিভিয়ার হইতেছে। এবং দেখো কী কমপ্লিকেশন হইতে পারে, এগুলো নিয়ে আমি বলে আসলাম। এবং টেস্টিকুলার অ্যাট্রফি হইতে পারে, বোন জয়েন্ট নেক্রোসিস হইতে পারে। টেস্টিকুলার অ্যাট্রফি মানে টেস্টিস যেগুলো, টেস্টিকল, সেগুলো ছোটো হয়ে যাচ্ছে, সেগুলো অ্যাট্রফি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং আমরা এখন যদি ল্যাব ডায়াগনোসিস একটু চলে যাই, তো ল্যাব ডায়াগনোসিস আমরা এসমিআর মাইক্রোস্কোপি করবো, এসমিআর তৈরি করে এখানে গ্লাস স্লাইডে, তো পরবর্তীতে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখবো। তো মাইক্রোস্কোপের নিচে দেখার জন্য আমরা কী স্যাম্পল কালেকশন করবো, স্যাম্পলের মধ্যে মনে রাখবা নেজাল স্ক্রাপিং এবং স্কিন নেজাল স্ক্রাপিং নিচ্ছি, অথবা আমরা কী করতেছি, আমরা নেজাল স্ক্রাপিং কেন নিচ্ছি, কারণ আমরা এ তো জানি যে রেসপিরেটরি রুটে ট্রান্সমিটেড হয়, ঠিক আছে, এই জিনিসটা আমরা জানি। আর পাশাপাশি আমরা হচ্ছে স্কিন যে লেশনটা হয়েছে ওইখান থেকে আমরা স্ক্র্যাপিং নিতে পারি। তো স্ক্র্যাপিং নিয়ে আমরা হচ্ছে টেস্ট করব। এবং স্লিট স্কিন স্মেয়ার, এটা আমরা করি কীভাবে, ওই যে জায়গায় স্কিন লেশনটা হয়েছে ওই জায়গা থেকে আমরা ইনসিশন দিয়ে, অথবা ওইখান থেকে টিস্যু ফ্লুইড নিয়ে বা সেল নিয়ে আমরা ওইগুলোকে স্মেয়ার তৈরি করে স্টেইন করে, জিল নিলসেন স্টেইন করে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি। এখানে আমরা মেনলি জিল নিলসেন স্টেইন করি, এবং আমরা অ্যাসিড ফাস্ট কিন্তু এখানে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি আমরা দেখতে পারি, এবং সেটা রেড কালার ব্যাসিলাই হবে, কারণ অ্যাসিড ফার্স্ট স্টেইনের রেড কালারই মেইনলি হয়, যেহেতু এরা ডিকালারাইজ হয় না অ্যাসিড দ্বারা, কার্বল ফুসিনের স্টেইনটা এরা রাখে। এবং মেইনলি এই ব্যাসিলাইগুলো আমরা সিঙ্গেলি অথবা গ্রুপে দেখতে পারি। গ্রুপে দেখলে সিগার শেপ থাকে। আচ্ছা, সিগার বলতে এরকম দেখা যায়, ধরো বিভিন্ন এই যে একটা ব্যাকটেরিয়া, তো দেখা যায় যে এই ব্যাকটেরিয়াগুলো আবার একটা মানে ধরো একটা দড়ি দিয়ে বাঁধা, আমি ধরলাম, তো এই সবগুলা ব্যাকটেরিয়াকে ধরো একসাথে বেঁধে রাখছে একটা দড়ি, তো ওই দড়িটাকে আমরা বলি হচ্ছে একটা লিপিড সাবস্টেন্স, যেটা হচ্ছে গ্লিয়া। তো এই গ্লিয়া দ্বারা এই ব্যাকটেরিয়াগুলো বেঁধে রাখছি, মানে ধরো আমি অনেকগুলো লাঠিকে ধরো একটা সুতা দিয়ে বেঁধে রাখছি, তো ওই সুতাটা হচ্ছে গ্লিয়া বা এই লিপিড সাবস্টেন্সটা। আর এই পুরো জিনিসটাকে আমি বলতেছি একটা গ্লোবি তৈরি করছে বা ক্লাম্প অফ ব্যাসিলাই, হ্যাঁ, যেগুলা একসাথে বেঁধে রাখছে হচ্ছে লিপিড লাইক সাবস্টেন্স বা গ্লিয়া, ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। বা এরা সিঙ্গেলিও থাকতে পারে। এবং এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে প্রত্যেকটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি ব্যাকটেরিয়া, যেটা আমরা দেখছি জিল নিলসন স্টেইন করে। এবং দেখা যায় যে এরা মানে এই ব্যাকটেরিয়াগুলা ফোমি ম্যাক্রোফেজ বা একটা ম্যাক্রোফেজের মধ্যেও পাওয়া যাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেকে ভার্চো ল্যাপ্রা সেলস বা ফোমি সেলস বলতে পারি। সো কি এরা যদি ম্যাক্রোফেজের মধ্যে হচ্ছে থাকে গ্রুপড অবস্থায়, তাহলে তখন আমরা এই কন্ডিশনটা বলতে পারি। এবং স্কিন অর নার্ভ বায়োপসি যদি আমরা করি, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যদি করি, যে স্কিন থেকে বা নার্ভ থেকে আমরা টিস্যু নিয়ে এসে আমরা সেগুলো বায়োপসি করবো, বা ওইগুলো নিয়ে এসে আমরা বায়োপসি করবো। সো বায়োপসি যদি আমরা করি, তাহলে আমরা গ্রানুলোমাস পাবো। এবং গ্রানুলোমাস কি মানে কি সেটা তো আমরা জানি, আমরা টিভিতে পড়ে আসছি যে এখানে ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে জায়েন্ট সেল বলতে এপিথলের যে সেল থাকে সেটার বেশ কয়েকটা এপিথলের সেল মিলে জায়েন্ট সেল তৈরি করে, এবং লিম্ফোসাইট থাকবে, ঠিক আছে। এবং গ্রানুলোমা কিন্তু টিউবারকুলার যে লেপ্রোসি এক্ষেত্রে বেশি পাওয়া যাবে, কারণ
টিউবারকুলোয়েড টার্মটা আছে, সেজন্য মনে রাখবা যে এখানে হচ্ছে গ্রানুলোমা পাওয়া যাবে, মোর প্রোনাউন্স বা ভালো বোঝা যায়। আর জেরেন স্টেইন বা জিল নিলসন যে স্টেইন, এটা কিন্তু ল্যাপ্রাবেসিলাইকে টিস্যুর মধ্যে হচ্ছে ডিটেক্ট করতে পারবে আমরা যদি এখানে স্টেইন করি। এবং দেখো অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট আছে, এটা মেইনলি ইমিউন রেসপন্সকে আইডেন্টিফাই করতে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির ক্ষেত্রে। যেমন একটা টেস্ট আছে হচ্ছে FLA AVS, এটা আমরা জানি ফ্লুরেসেন্ট অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট। এটা আমরা যখন সিফিলিস পড়ছিলাম আমরা ভালো করে পড়ছিলাম। তো এটাতে আমরা যে কাজটা করি, আমরা স্পেসিফিক অ্যান্টিবডি ডিটেক্ট করি, যে আমাদের যে পেশেন্ট, সেই পেশেন্টের যে সেরাম আছে ওইখানে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি এগেনস্টে আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করি, স্পেসিফিক অ্যান্টিবডি। এবং সেই অ্যান্টিবডিটা আমরা হচ্ছে কিন্তু আর্লি ডিজিজ ডায়াগনোসিসের জন্য এটা কিন্তু ভালো একটা, বা সাবক্লিনিক্যাল কেস যেগুলোতে কোনো ম্যানিফেস্টেশন প্রকাশ পায় নাই, হয়তো বা সাইন সিমটমস প্রকাশ পায় নাই, যেহেতু এটা একটা স্লো গ্রোয়িং, সো আমরা তখন কিন্তু এই টেস্টটা করতে পারি। তারপরে ইলাইসার মাধ্যমে IgM অ্যান্টিবডি ডিটেক্ট করা যাইতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি একটা অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনটার নাম হচ্ছে PGL অ্যান্টিজেন। তো এই PGL এর এগেনস্টে বডিতে IgM অ্যান্টিবডি তৈরি হইতে পারে, তো ওই অ্যান্টিবডিটা আমরা ডিটেক্ট করতে পারি। এটা হচ্ছে ল্যাপ্রোমেটাস ল্যাপ্রোসির ক্ষেত্রে ভালো ডায়াগনোসিস করা যায় এইভাবে 95% ক্ষেত্রে, আর টিউবারকুলোয়েডের ক্ষেত্রে 60% ক্ষেত্রে এইভাবে ডায়াগনোসিস করা যেতে পারে। আচ্ছা, ল্যাপ্রোমিন টেস্ট মানে হচ্ছে যে এক্ষেত্রে আমরা একটা অ্যান্টিজেন ইউজ করে বডিতে ফোর আর্মে ফ্লেক্সর রেসপেক্টে দিয়ে দিই, ইনজেক্ট করে ইন্টারডার্মালি, এবং পরবর্তীতে সেখানে ইনডিউরেশন বা সোয়েলিং যদি হয়, সেই সোয়েলিংয়ের সাইজ দেখে আমরা হচ্ছে ইনজেকশন সাইটের সাইজ দেখে আমরা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট দিই। পজিটিভ রেজাল্ট হচ্ছে টিউবারকুলোয়েড লেপ্রোসিস হবে, নেগেটিভ রেজাল্ট ল্যাপ্রোমেটাস লেপ্রোসিস হবে। মেনলি ইমিউনিটির কারণে আমরা জানি ইমিউনিটি দুর্বল হলে রেজাল্ট নেগেটিভ হবে। আচ্ছা, এবং PCR হচ্ছে করা যায়, যে স্যাম্পলটাকে নিয়ে আমি হচ্ছে PCR মেশিনে যখন দিব তখন এরা মেনলি লেপ্রোমেটাস লেপ্রোসির ক্ষেত্রে ভালো ডায়াগনোসিস করা যায়। এবং দেখা যায় যে মাউস এর ফুট এর যে প্যাড থাকে সেই জায়গায়, অথবা আর্মাডিলো একটা প্রাণী, এই দুইটার ক্ষেত্রে এই দুইভাবে কিন্তু আমরা করতে পারি গ্রোথ। ঠিক আছে, নর্মালি করা হয় না, অনলি ইউজড ইন রিসার্চ সেটিং। হ্যাঁ, রিসার্চের জন্য করা হয়। জীবিত ল্যাপ্রা বেসিলাই বলতে বোঝাচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির যে বেসিলাই, তো এই লেপ্রি বেসিলাইগুলো মেইনলি ইউনিফর্মলি স্টেইনড হয় জিল নিলসন স্টেইনে, এবং এগুলো ফ্র্যাগমেন্ট থাকে না, খণ্ড খণ্ড থাকে না। এই ব্যাকটেরিয়াটার দুই সাইডই প্যারালাল থাকে ইচ আদারের, এবং ইনগুলা রাউন্ডেড থাকে। এই ল্যাপ্রোমিন টেস্ট আমরা কী করি, 0.1 ml ল্যাপ্রোমিন অ্যান্টিজেন দিয়ে দিই আমরা। ল্যাপ্রোমিন অ্যান্টিজেনটি ইউজ করতেছি, এটা মেনলি অ্যামাডিলো ডেরাইভড ল্যাপ্রা বেসিলাই, এটা থেকে হচ্ছে আমরা পাই, অর্থাৎ একটা প্রাণী, তো ওইটা থেকে আমরা এই ল্যাপ্রা বেসিলাইটাকে ডিরাইভ করে ওইটাকে মিলে অ্যান্টিজেন হিসেবে ইউজ করি, এবং এটাকে ইন্টারডার্মালি ইনজেক্ট করা হয় ইন রেসপেক্ট অফ ফোর আর্মে, এবং সেখানে ইনডিউরেশন দেখার জন্য ওয়েট করা হয়। যদি 10 মিলিমিটারের বেশি হয় তাহলে পজিটিভ রেজাল্ট, এবং পজিটিভ রেজাল্ট আমরা জানি হচ্ছে যেটাতে ভালো ইমিউনিটি আছে, যেমন টিউবারকুলোয়েড লেপ্রোসিস সেখানে পাই, আর নেগেটিভ টেস্ট আমরা হচ্ছে কিসে পাবো, ল্যাপ্রোমেটাস লেপ্রোসিতে পাবো। আচ্ছা, তো এটা মেইনলি আমাদের ইম্পর্টেন্স আছে লেশনকে ক্লাসিফাই করতে, যে এটা কি টিউবারকুলোয়েড নাকি ল্যাপ্রোমেটাস, নাকি হচ্ছে প্রোগনোসিস দেখতে, যে পজিটিভ রিয়াকশন যদি হয় তাহলে সেটা গুড প্রোগনোসিসকে ইন্ডিকেট করবে, কারণ টিউবারকুলোয়েডে গুড প্রোগনোসিস হয়, রাইট। সো এই বিষয়গুলো আমরা এখানে আরও বেশ কিছু বিষয় আছে, এগুলো আমরা দেখবো। এখন দেখো, ল্যাপ্রোসি কিন্তু আমরা কজ পোস্টুলেট ফলো করে না, আমরা কজ পোস্টুলেট জেনারেল ব্যাকটেরিওলজিতে পড়ে আসছি, ওইটাতে আমরা বলছিলাম যে যারা কালচার করা যায় না যাদেরকে, তারা কিন্তু কজ পোস্টুলেট ফলো করবে না। সো এদেরকে কালচার কিন্তু করা যায় না কোনো কালচার মিডিয়াতে আর্টিফিশিয়ালি। এবং মানে নেজাল যে সিক্রেশন, সেখানে কিন্তু লার্জ নাম্বার অফ ল্যাপ্রোসি ব্যাকটেরিয়া বডি থেকে বের হইতে পারে, কিন্তু মানে স্কিন লেশন থেকে কিন্তু ওরকম বেশি আসলে ব্যাকটেরিয়া রিলিজ হয় না। এবং প্রলং কন্ট্যাক্ট যদি হয় পেশেন্টের সাথে, তাহলে হচ্ছে ইনফেকশন হইতে পারে, এবং ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 5 বছর, এবং টিউবারকুলেট কেসেসের জন্য, ল্যাপ্রোমেটাস কেসেসের জন্য 8 থেকে 12 বছরও কিন্তু হইতে পারে। এবং দেখা যায় যে যাদের হচ্ছে টিউবারকুলেট এবং ল্যাপ্রোমেটাস এদের মাঝামাঝি একটা ফর্মের ডিজিজ আছে, তারা কিন্তু মানে পরবর্তীতে যে কোনো একটাতে আবার প্রোগ্রেস করতে পারে। ঠিক আছে, আর যাদের একটা মাত্র স্কিন লেশন থাকে, অনেকগুলো স্কিন লেশন না, তাদের এমনি সেরে যাবে। এবং এটার ডাবলিং টাইম, 1 থেকে 2টা ব্যাকটেরিয়াতে 14 দিন সময় লাগে। সো অ্যান্টি ল্যাপ্রোসি যে ড্রাগ, সেটা কিন্তু প্রলং পিরিয়ড ধরে, অনেক বছর ধরে চালাইতে হবে। ড্যাপসোন, রিফাম্পিসিন, ক্লোফাজিমাইন, এই যে ড্রাগগুলা, এগুলা হচ্ছে ল্যাপ্রোসিতে মেইনলি ইউজ করা হয়। সো এই ড্রাগগুলোর নাম একটু মনে রাখবে। এবং ভিডিআরএল যে টেস্ট, ঠিক আছে, এটা কিন্তু নর্মালি সিফিলিসের ক্ষেত্রে পজিটিভ হওয়ার কথা, কিন্তু ল্যাপ্রোসিতেও কিন্তু এরা ফলসলি পজিটিভ হইতে পারে। মানে ল্যাপ্রোসিতে নর্মালি পজিটিভ হওয়ার কথা না, পজিটিভ তো হবে সিফিলিসে, কিন্তু ল্যাপ্রোসি একজন পার্সনের আছে, তারও হচ্ছে দেখাচ্ছে মানে সিফিলিস পজিটিভ, মানে ব্যাপারটা এরকম। তো এরকমভাবে ফলসলি পজিটিভ কিন্তু হইতে পারে। আচ্ছা, এখন আসো আরেকটা লাস্ট একটা জিনিস জেনে শেষ করবো, সেটা হচ্ছে যে ল্যাপ্রোমেটার যে ল্যাপ্রোসিটা আছে, এটা একটা কমপ্লিকেশন হিসেবে ইরাদিমা নোডুসাম লেপ্রোসাম হইতে পারে। এই যে ল্যাপ্রোমেটার যে ল্যাপ্রোসি, এটার বিরুদ্ধে যখন আমরা ট্রিটমেন্ট নিচ্ছি, ঠিক আছে, যখন ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে, তো ওই ট্রিটমেন্ট নেওয়ার সময় দেখা যেতে পারে যে ল্যাপ্রোসি যে ব্যাকটেরিয়াটা আছে, সো এই ল্যাপ্রোসি ব্যাকটেরিয়ার যে অ্যান্টিজেনগুলা, এগুলা
মানে ডেড যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো বিভিন্ন অ্যান্টিজেন রিলিজ করতে পারে ট্রিটমেন্টের সময়। তো ওই অ্যান্টিজেনগুলোর কারণে মেইনলি এটা হইতে পারে, এবং এটা একটা টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মধ্যে পড়ে, আর্থাস একটা রিয়াকশন আমরা বলতে পারি। তো এটাই, এবং এটার ফলে যেটা হবে যে কী কী ম্যানিফেস্টেশন পাবে, স্কিনে আমরা বিভিন্ন নোডুলস পাইতে পারি, এবং ফিভার, ম্যালেজ, জয়েন্ট পেইন, সোয়েলিং এগুলো থাকতে পারে, এবং নিউট্রোফিল ইনফিল্ট্রেশন থাকতে পারে, বা নিউট্রোফিল আমরা অনেক পরিমাণে পাইতে পারি। এবং যেহেতু এখানে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি হয়, তার মানে কি ইমিউন কমপ্লেক্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন টিস্যুতে যে ডিপোজিট হবে, সো যেই জায়গায় ডিপোজিট হবে সেই জায়গায় মেইনলি প্রবলেম করবে বা সেই জায়গায় ড্যামেজ করবে।